প্রিয় দর্শকবৃন্দ এবং আমার শুভানুধ্যায়ী সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে কর্মক্ষেত্রে নিয়োগপত্র এবং তার শর্তাবলী। আমরা যারা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে চাকরি করি আমরা জানি নিয়োগপত্র হচ্ছে একটি প্রধান এবং বাধ্যতামূলক যেটি শ্রমিক কর্মকর্তা বা কর্মচারীকে প্রদান করতে হয়। বাংলাদেশ শ্রম আইন এবং এর পাশাপাশি বিভিন্ন ধরনের বাইরের কোড অফ কন্ডাক্ট মেনে নিয়োগপত্র প্রদান করতে হয়। আমাদের বাংলাদেশ শ্রম আইনের পাশাপাশি আমি স্পেশালি বলতে চাই বেটার ওয়ার্ক বাংলাদেশ এবং আমাদের HNM বায়ারের কিছু সুপারিশ আমি এখানে সন্নিবেশিত করেছি, যা আমার বর্তমান অর্গানাইজেশনে আমি বাস্তবায়ন করেছি, সেটি আপনাদের সাথে শেয়ার করতে চাই। তাহলে একটি নিয়োগপত্রে কী কী থাকতে হবে? নিয়োগপত্রে শ্রমিক বা কর্মকর্তা বা কর্মচারী ব্যক্তিগত তথ্যাদি থাকতে হবে, যেমন নাম, পিতা অথবা স্বামী অথবা অভিভাবকের নাম, মাতার নাম, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, কোন পদের বিপরীতে তাকে নিয়োগ দেওয়া হলো, সেই পদ, সেকশন এবং গ্রেড, তারপরে শ্রমিকের শ্রেণী, সে কি স্থায়ী নাকি অস্থায়ী, তারপরে নিয়োগের কার্যকারিতা, এই নিয়োগটি কবে থেকে কার্যকর হচ্ছে, সে কি দক্ষ নাকি অদক্ষ, তার প্রবেশনারি পিরিয়ড কতদিন হবে সেটাও এখানে উল্লেখ থাকতে হবে। আপনি যদি আপনার প্রতিষ্ঠানের পলিসিতে না থাকে যে 3 মাস বা 6 মাস বা তার প্রবেশনকালীন পিরিয়ডটি পার হওয়ার পরে তাকে একটি চিঠির মাধ্যমে জানিয়ে দিচ্ছেন যে সে পার্মানেন্টলি আপনার প্রতিষ্ঠানের সাথে কন্টিনিউ করছে, তাহলে আপনার নিয়োগপত্রে উল্লেখ করতে হবে আপনি চিঠি মাধ্যমে জানাবেন নাকি অটোমেটিক্যালি সে স্থায়ী হয়ে যাবে। এরপরে আপনাকে যে বিষয়টি রাখতে হবে সেটি হচ্ছে মজুরি। এই মজুরির যে বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী যে মিনিমাম যে বেতনটি আছে সেটিকে মাথায় রেখে তার বেতন কাঠামো নির্ধারণ করতে হবে। গ্রেড ওয়াইজ ক শ্রেণী নাকি খ শ্রেণীর শ্রমিক সেটাকে মাথায় রেখে আপনার বেতন নির্ধারণ করতে হবে। তার কর্মঘণ্টা কতটুকু হবে, তার মজুরি এবং পাওনাদি পরিশোধের তারিখ উল্লেখ থাকতে হবে, অতিরিক্ত কর্মঘণ্টার হিসাবটা সেখানে উল্লেখ থাকতে হবে, তার বার্ষিক মজুরি বৃদ্ধির পরিমাণটাও এখানে উল্লেখ করে দিতে হবে। 10 নম্বরে যেটি আসবে সেটি হচ্ছে ছুটি এবং বন্ধের বিষয়গুলি। তার আমরা যারা গার্মেন্টসে চাকরি করি এখানে জানি যে অনেক সময় জেনারেল শিফটেও কাজ হয়, আবার পালাক্রমেও কাজ হয়। তো যেখানে পালাক্রমে কাজ হয় সেখানে আপনার ছুটির দিন নির্ধারিত সাধারণত থাকে না। সুতরাং এখানে টেকনিক্যালি আমরা যে বিষয়টি লিখি সেটি হচ্ছে যে সকল শ্রমিককে সপ্তাহে পুরনো একদিন ছুটি দেওয়া হয়। এরপরে আপনি লিখবেন উৎসব ছুটি কতদিন থাকে, বাৎসরিক ছুটি কতদিন থাকে, কিভাবে অর্জন করে, তার ক্যাজুয়াল লিভ কিভাবে দেওয়া হয়, অসুস্থতাজনিত ছুটি কতদিন দেওয়া হয়, মাতৃত্বকালীন ছুটি কতদিন দেওয়া হয়, কিভাবে দেওয়া হয়। তারপরে 11 নম্বর যে বিষয়টি থাকে সেটা হচ্ছে মাতৃত্বকালীন সুরক্ষা ও স্তন্যদানের সহায়তা প্রদান, যাতে করে নারী শ্রমিকেরা বুঝতে পারে। এরপর যে বিষয়টি উল্লেখ থাকতে হবে সেটি হচ্ছে বিশ্রাম ও আহারের জন্য বিরতি। আপনাকে স্পষ্টতই উল্লেখ করতে হবে তাকে আপনি কতটুকু বিশ্রাম দিবেন, যেটা বাংলাদেশ শ্রম আইন পারমিট করে। এরপরে যেটি থাকতে হবে সেটি হচ্ছে শ্রমিক বা কর্মচারী কর্তৃক চাকুরির পরিসমাপ্তির
পদ্ধতি। তারপরে মালিক কর্তৃক চাকরি পরিসমাপ্তির পদ্ধতি। চাকরি পরিসমাপ্তির পরেই আসে সার্ভিস বেনিফিট। বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী সে সার্ভিস বেনিফিট কতটুকু পাবে সেটিও আইনের দ্বারা পুরোপুরি বর্ণনা থাকতে হবে। এরপরে কাউকে যদি রাত্রিকালীন পালায় কাজ করাতে হয়, করানোর পূর্বে যে অনুমতি নিতে হবে সেটিও উল্লেখ থাকতে হবে। সর্বশেষ যে বিষয়টি থাকতে হবে সেটি হলো শ্রম আইনের প্রয়োগ। এটি একটু বিস্তারিতভাবে বলতে হবে, যেখানে লেখা থাকবে কারখানায় কর্মরত অবস্থায় সকল শ্রমিক বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী শ্রম সুযোগ সুবিধা পেয়ে থাকবে এবং এই কারখানা যে বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী পরিচালিত হয় তার আওতাধীন যে সুবিধাগুলি আছে, যেমন চিকিৎসাজনিত সুবিধা, বীমা সুবিধা, মৃত্যুজনিত ক্ষতিপূরণ, পদোন্নতি, বেতন বৃদ্ধি, বৈষম্যহীন নিয়োগ, এই সব কিছুই এখানে উল্লেখ থাকতে হবে। আজকে আমি আপনাদের সঙ্গে একটি সম্পূর্ণ নিয়োগপত্রে কোন কোন বিষয়ে উল্লেখ থাকতে হয় সেটিকে উল্লেখ করলাম। এর পরবর্তীতে আমি যে এপিসোডটি করব সেখানে একটি নিয়োগ পলিসি, পূর্ণাঙ্গ নিয়োগ পলিসি নিয়ে বিস্তারিত আলাপ করব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।